দর্শক, আমি আপনাদের গত কয়েকদিন ধরে বারবার একটা কথা বলে আসছিলাম। মনে পড়ে আমি বলেছিলাম যে এতদিন মধ্যপ্রাচ্যে যা হচ্ছিল সেটা ছিল স্রেফ টুকটাক হামলা, একটা ছায়া যুদ্ধ। কিন্তু আসল সবচেয়ে বড় যুদ্ধটা এখনো বাকি। আজ 13ই জুলাই সোমবারের সকালটা প্রমাণ করে দিল যে আমার সেই জিওপলিটিক্যাল হিসাব এক বিন্দুও ভুল ছিল না। দর্শক, অপেক্ষার পালা শেষ। যে মহা বিস্ফোরণ, যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা পুরো বিশ্ব করছিল, আজ সকালে তার আনুষ্ঠানিক শুরু হয়ে গেল। আর এই যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পেছনে ফেরার আর কোনো রাস্তা কারো কাছেই খোলা নেই। মধ্যপ্রাচ্যের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু খবর আর স্যাটেলাইট প্রমাণ দেখাবো, যা দেখার পর আপনি নিজেই বলবেন আমি ঠিক বলছি কিনা। আজ সকালে আমেরিকা তাদের অস্তিত্ব বাঁচাতে ইরানের উপর একযোগে 4 স্তরে ভয়াবহ হামলা চালিয়েছে। কিন্তু এর জবাবে ইরান যা করেছে তা পেন্টাগনকেও ভাবতে বাধ্য করে দিয়েছে। বাহরাইনে থাকা আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেসে আজ দাউ দাউ করে আগুন জ্বলছে। জর্ডানে আমেরিকার ফুয়েল ডিপো ছাই হয়ে গেছে। আর হরমুজ প্রণালীর এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম এমনভাবে রকেটের গতিতে বাড়তে শুরু করেছে যে আগামী দিনে যে ভয়াবহ মুদ্রাস্ফীতি আসতে চলেছে তার জন্য আমাদেরকে প্রস্তুত এখন থেকেই হতে হবে। আসুন আমাদের আজকের প্রথম খবরের দিকে তাকাই। আজ 13ই জুলাই 2026 সকালের আলো ফুটতে না ফুটতেই আমেরিকা ইরানের উপর একটা বিশাল এবং অভাবনীয় হামলা চালিয়েছে। দর্শক, এই হামলা কোনো সাধারণ এয়ার স্ট্রাইক ছিল না। আমেরিকার সেন্ট্রাল কমান্ড আজ সকাল 8:03 হামলার ভিডিও প্রকাশ করে জানিয়েছে যে তারা ইতিহাসে প্রথমবারের মতো একই সাথে 4টি আলাদা স্তরে এই হামলা চালিয়েছে। কি সেই 4 লেয়ার? 1. ফাইটার জেট, 2. নেভির যুদ্ধ জাহাজ, 3. ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা সুসাইড ড্রোন এবং 4. ওয়ান ওয়ে অ্যাটাক সি ড্রোন বা সামুদ্রিক সুসাইড ড্রোন। আমেরিকা দাবি করছে তারা ইরানের সামরিক ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে। ইরানি সূত্রগুলোও নিশ্চিত করেছে যে বন্দর আব্বাস, সিরি, জাস্ক এবং কেশম আইল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় অত্যন্ত জোরালো বিস্ফোরণ হয়েছে। এখন এই যে জায়গাগুলোর নাম আমি বললাম, বন্দর আব্বাস, জাস্ক, কেশম, এগুলো কোথায় অবস্থিত জানেন? এগুলো হরমুজ প্রণালীর একদম বুকের উপরে বসে থাকা ইরানের নেভাল এবং কোস্টাল ডিফেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি। সেন্টকম বলছে তারা প্রিসিশন মিউনিশন দিয়ে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, কোস্টাল র্যাডার, মিসাইল সাইট এবং আইআরজিসির স্পিড বোটগুলোকে ধ্বংস করেছে। সেন্টকম তাদের সকাল 8:03 বিবৃতিতে আরও বলেছে যে হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলসীমা, এখানে ইরানের কোনো দখলদারি চলবে না। তারা নাকি যে কোনো মূল্যে বাণিজ্যিক জাহাজ পারাপার নিশ্চিত করবে। কিন্তু আসল ব্যাপারটা হলো দর্শক, আমেরিকা যে লেভেলের মরিয়া ভাব দেখাচ্ছে তাতেই তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আমি আপনাদের 2 মাস আগে সেই প্রথম যুদ্ধবিরতির সময়ই বলেছিলাম যে আগামী সংঘাতটা এই হরমুজ প্রণালী নিয়েই হবে, আর আজ সেটাই হচ্ছে। ইরান বলছে হরমুজ বন্ধ, আমেরিকা বলছে হরমুজ খোলা। এই ইগোর লড়াই এখন সরাসরি রণাঙ্গনের রূপ নিয়েছে। এবার আসুন দেখি এই হামলার পর ইরান আমেরিকার কতটা ক্ষতি করেছে। দর্শক, আজ 13ই জুলাই সকালে বাহরাইনে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে যা ঘটেছে তা গত কয়েক দশকের মধ্যে আমেরিকার জন্য সবচেয়ে বড় লজ্জার ইতিহাস। আজ 13ই জুলাই সকালে ইরানের আইআরজিসি তাদের জবাবি অপারেশনের দ্বিতীয় ধাপে বাহরাইনে অবস্থিত শেখ ইসা এয়ারবেসে এমন একটা ভয়াবহ মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে যার ফলে ঘাঁটির উপর এখন কালো ধোঁয়ার বিশাল বিশাল কুণ্ডুলি উঠছে। দর্শক, এই শেখ ইসা এয়ারবেস কোনো সাধারণ জায়গা নয়। এখানেই বাহরাইনের এয়ারফোর্সের পাশাপাশি আমেরিকান মিলিটারির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল অ্যাসেটগুলো রাখা থাকে। আপনারা একটু লজিক্যালি ভাবুন, ইরান দাবি করছে তাদের হামলায় এই ঘাঁটিতে থাকা আমেরিকান হেলিকপ্টার মেনটেন্যান্স ফ্যাসিলিটি, আমেরিকার P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের হ্যাঙ্গার এবং আমেরিকার ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
দর্শক ভালো করে শুনবেন, আইআরজিসি তাদের বিবৃতিতে সরাসরি ধ্বংস, ডিস্ট্রয়েড শব্দটি ব্যবহার করেছে। তারা স্পষ্ট বলেছে আমেরিকা আগে হামলা করেছে বলেই তারা জবাব দিয়েছে, এবং তাদের এই জবাবি অপারেশন এখনো শেষ হয়নি, সামনে আরও হামলা হবে। দেখুন দর্শক, আমেরিকা বা বাহরাইন হয়তো অফিসিয়ালি তাদের এই বিশাল ক্ষতির কথা স্বীকার করবে না, কিন্তু আপনারা কি বুঝতে পারছেন গেমটা কোথায় চলে গেছে? আমি আপনাদের গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে ইরানের ড্রোন উৎপাদন এখন 3 গুণ বেড়ে গেছে। আজ সকালে বাহরাইনে আমেরিকার সেই দামি দামি পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধোঁকা দিয়ে ইরানের ড্রোনগুলো ঠিকই কমান্ড সেন্টারে গিয়ে আঘাত এনেছে। আমেরিকা 140টা জায়গায় বোমা মেরেও ইরানের এই 3 গুণ ড্রোন শক্তিকে একটুও আঁচড় কাটতে পারেনি, বরং আমেরিকা এখন তাদের নিজেদের ঘাঁটিতেই অন্ধ এবং পঙ্গু হয়ে যাচ্ছে। আর পঙ্গু হওয়ার এই গল্প শুধু বাহরাইনেই আটকে নেই। আজ 13ই জুলাই সকালে ইরানের প্রেস টিভিতে আসা আরেকটি ব্রেকিং রিপোর্ট শুনুন। শুধু বাহরাইন নয়, জর্ডানেও আগুন ধরিয়ে দিয়েছে আইআরজিসি। রিপোর্ট অনুযায়ী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জর্ডানে অবস্থিত প্রিন্স হাসান এয়ারবেসে আমেরিকার ফুয়েল ডিপো এবং অ্যামুনিশন স্টোরেজ বা অস্ত্রের গুদামে সরাসরি মিসাইল হিট করেছে। হামলায় সেখানে বিশাল আগুন ধরে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এবার শুধু মুখের কথা নয়, নতুন স্যাটেলাইট ছবিও সামনে চলে এসেছে, আগে এবং পরে। এই স্যাটেলাইট ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রিন্স হাসান এয়ারবেসের ভিতরের একটা বিশাল হ্যাঙ্গার মাটির সাথে মিশে গেছে, এবং ফাইটার জেট ওড়ার যে রানওয়ে, সেই রানওয়েতেও সরাসরি গর্ত তৈরি হয়েছে। দর্শক, একটু গভীরভাবে জিওপলিটিক্সটা বুঝুন। জর্ডানে ফুয়েল ডিপো ধ্বংস মানে আমেরিকার ফাইটার জেটগুলো ওখান থেকে উঠতে পারবে না। রানওয়ে ধ্বংস মানে সেখান থেকে কোনো অপারেশন চালানো যাবে না। বাহরাইনের ড্রোন কমান্ড সেন্টার ধ্বংস মানে আমেরিকা আকাশে নজরদারি করতে পারবে না। ইরান মূলত মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ, কান, হাত, পা সব কেটে ফেলছে এক এক করে। তারা আমেরিকার লজিস্টিক নেটওয়ার্ককে এমনভাবে প্যারালাইজড করে দিচ্ছে যে আমেরিকা চাইলেও আর বড় কোনো যুদ্ধে দীর্ঘ সময় চালিয়ে যেতে পারবে না। দর্শক, এবার শুনুন আর একটা বড় খবর। আজ 13ই জুলাই সকালে যখন এদিকে বোমাবাজি চলছে, ঠিক তখনই আন্তর্জাতিক তেলের বাজার খুলতেই এমন এক ভূমিকম্প তৈরি হয়েছে যা পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী আজ বাজার খুলতেই এক ঝটকায় ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম প্রায় 3.5% বেশি বেড়ে গেছে। সেপ্টেম্বর 2026-এর ডেলিভারি হওয়ার কথা যে তেলের, সেই তেলের দাম এখন $78.86 পৌঁছে গেছে। মাথায় রাখবেন, তেলের চুক্তি এবং দাম কিন্তু অনেক আগেই ফিক্স হয়ে যায়। আর এই মুহূর্তে তেলের দাম বাড়ার একমাত্র কারণ হলো আমেরিকার বোমাবাজি এবং ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় থাকা। আপনাদের কি মনে আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইরান যুদ্ধের আগেই তাদের রিজার্ভার খালি করে 6টি বিশাল সুপার ট্যাঙ্কারে করে 1,10,00,000 ব্যারেল তেল বাজারে ছেড়ে দিয়েছে, নগদ টাকা ঘরে তুলে নিয়েছে কিছুটা হলেও। ইরান খুব ভালো করেই জানতো যে আগামীতে কি হতে চলেছে। তারা তাদের ক্যাশ ফ্লো মোটামুটি সিকিওর করে নিয়েছে। আর এখন পুরো দুনিয়ার চোখ হরমুজ প্রণালীর দিকে। হরমুজ যদি আর কয়েক সপ্তাহ বন্ধ থাকে, তবে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কেউ কল্পনা করতে পারছে না। আর তেলের দাম বাড়া মানেই পেট্রোল, ডিজেল থেকে শুরু করে ট্রান্সপোর্ট এবং আপনার রোজকার বাজারের জিনিসের দাম আকাশ ছোঁয়া হওয়া। দর্শক, আমরা আজ এই যে ঘটনাগুলো দেখছি, এগুলো কোনোভাবেই আর টুকটাক সংঘাত নয়। আমি আপনাদের বারবার বলেছিলাম বড় যুদ্ধ সামনে আসছে। আজ সকালে সেই মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকা 4 লেয়ারে হামলা করে ভেবেছিল তারা হিরো হয়ে যাবে, কিন্তু ইরান, বাহরাইন আর জর্ডানে তাদের লজিস্টিক ধ্বংস করে বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের রিমোট কন্ট্রোল এখন আর অতটা হোয়াইট হাউসের হাতে নেই। এদিকে লিন্ডসে গ্রামের মৃত্যুতে শোকহত ইসরায়েল, অন্যদিকে 3 গুণ শক্তিশালী ড্রোন নিয়ে ঝাঁপিয়ে পড়া ইরান, আর এর মাঝখানে হরমুজ প্রণালীতে আটকে পড়ে ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতি। তো দর্শক, আজকের এই বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করছি।
তবে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা অত্যন্ত লজিক্যাল প্রশ্ন রেখে যেতে চাই, একটু ভেবে উত্তর দেবেন দর্শক। এখন আপনাদের কি মনে হয়, সিরিয়াসলি বলবেন, আমেরিকা কি তাদের এই ধ্বংস হতে বসা অর্থনীতি এবং জর্ডান বাহরাইনে গুড়িয়ে যাওয়া লজিস্টিক নিয়ে ইরানের সাথে এই দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকতে পারবে, নাকি খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প তার অহংকার গিলে নিয়ে ইরানের শর্ত মেনে একটা চরম অপমানজনক চুক্তিতে সই করতে বাধ্য হবেন? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের প্রত্যেকের মতামত জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে মোবারকবাদ। আসল মুসলমানদের মোবারকবাদ। খামেনির বিরুদ্ধে বিষোদ্গার করা তথাকথিত যে গুটি কয়েক নকল মুসলমান রয়েছে, তাদের জন্য এটা দুঃখের খবর। কারণ তাদের ইমাম মারা গেছে। যারা খামেনির বিরুদ্ধে, তারা নিজেদের পক্ষ পরিষ্কার করে বেছে নিয়েছিল। খামেনির কথা বাদই দিন, যারা ইরানের বিরুদ্ধে, তারা ইরানের বিরুদ্ধে নিজেদের মানসিকতা দেখিয়ে মাথায় টুপি আর মুখে দাড়ি থাকা সত্ত্বেও অবিলম্বে এটা দেখিয়ে দিয়েছে যে তারা ইহুদির বংশধর এবং আমেরিকাকে নিজেদের ইমাম ও নিজেদের নেতা মনে করে। তাদের জন্য এটা অত্যন্ত কষ্টের বিষয়। আজ অনেক কাঁদুন, অনেক শোক পালন করুন। যারা খামেনির বিরুদ্ধে, তারা খুব আলোচনা করুন যে এখন আগে কি করতে হবে, কাকে ইমাম মানতে হবে। আপনাদের স্ক্রিনে থাকা লিন্ডসে গ্রাহাম হলেন ইউনাইটেড স্টেটসের অ্যাটর্নি জেনারেল, সেনেটর ঠিকই, অর্থাৎ সাংসদ। আপনারা যদি তার মুখ চিনে থাকেন তবে ভালো কথা, আর যদি না চিনে থাকেন তবে আপনাদের জানিয়ে দেই, ইনি সেই সেনেটর যিনি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষোদ্গার করেছিলেন এবং ওরই বক্তব্য আমি ক্রমাগত আপনাদের দেখাতাম। নিউজে বসে ইনি ইরানের বিরুদ্ধে বিষ উগড়াতেন। মরে গেছে শুয়োরটা। এই লিন্ডসে গ্রাহাম, এই বেটা মরে গেছে। আল্লাহু আকবার। এতে তো আমার ইরানের জয় জয়কার হয়ে গেল, কারণ এখন ফেঁসে গেছে শ্যালকেরা। কিভাবে? যদি তারা বলে যে ইরান একে মেরেছে, তখনও ইরানের জয় জয়কার, যে দেখো ইরান হত্যা করেছে, ইরান প্রতিশোধ নিয়েছে। আর যদি বলে যে না, ওটা তো স্বাভাবিক মৃত্যু ছিল, হ্যাঁ স্বাভাবিক মৃত্যু ছিল, তাহলে এখানে এইসব কথা আসবে যে আল্লাহ ইরানের সাথে আছেন। তাহলে মোল্লারা কিভাবে ইরানের নিন্দা করবে, কিভাবে মন্দ বলবে? তো মোল্লারা ফেঁসে গেছে। আসল সত্য এটাই, এই লোকটা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। ডোনাল্ড ট্রাম্পের নেতাদের মধ্যে সে ছিল সবচেয়ে বড় প্রভাবশালী নেতা এবং অত্যন্ত উচ্চ পদে আসীন ছিলেন। সে অবসরপ্রাপ্ত ছিল না, সচল পদে ছিল। ৭১ বছর বয়স ছিল তার। এই যে মানুষটি ছিল ইসরায়েলের পক্ষে, এই ডোনাল্ড ট্রাম্পের দলে থেকে ট্রাম্পকে উস্কাচ্ছিল। আর যে ট্রাম্পের উপদেষ্টা এবং ঘনিষ্ঠ বন্ধুও ছিল, এই লোকটাই ট্রাম্পকে বুঝিয়েছিল যে খামেনির উপর সরাসরি হামলা করা হবে, ইরানের উপর ডিরেক্ট হিট করা হবে এবং তারপর ইরানের সরকার পড়ে যাবে। অর্থাৎ এর কথাতে ইরানের উপর হামলা হয়েছিল। নেতানিয়াহু এর সাথে কোঅর্ডিনেট করেছিল। এই গ্রাহাম নামের দালালি করা লোকটাই ডোনাল্ড ট্রাম্পকে উস্কাচ্ছিল। রিপোর্ট হলো এই লিন্ডসে গ্রাহাম নেতানিয়াহুর পক্ষ নিয়ে ট্রাম্পকে খেলিয়েছিলেন, তাকে আত্মবিশ্বাস দিয়েছিলেন এবং ইরানের উপর হামলা করিয়েছিল। তারপর কি কি হয়েছে তা আপনাদের কারোর অজানা নয়। এখন এই ঘটনা ঘটল কিভাবে, এই মোজেজা কিভাবে হলো? এই হারামজাদা পৌঁছেছিল ইউক্রেনে। ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি আপনাদের সামনে রয়েছে। এটি দুদিন আগের ছবি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছিল। সেখানে সে হাতে ড্রোন নিয়েছিল। যেখানে ড্রোন উৎপাদন হচ্ছিল, এরা সেই জায়গায় পৌঁছেছিল এবং দুদিন আগে তার হাসি মুখের ছবি ছিল। হাজার হাজার শিশুর হত্যাকারী ইরানের উপর হামলা করানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, ইউক্রেনের সাথে হাত মিলিয়ে রাশিয়ার জন্য বিপদ খাড়া করা এই ৭১ বছর বয়সী জানোয়ার কুত্তাটা ভাবতেও পারেনি যে আগামী পরশু সে এই দুনিয়াতে থাকবে না। ব্যাপার হলো এই যে সে ইউক্রেনে জেলেনস্কির সাথে দেখা করে ফেরত এলো এবং আমেরিকায় নিজের বাড়িতে ছিল। হঠাৎ শরীর খারাপ হলো, অ্যাম্বুলেন্স ডাকা হলো। অ্যাম্বুলেন্স আসার আগেই জানা গেল যে সে চাচাতো কেটে পড়েছেন, অর্থাৎ হার্ট অ্যাটাক। বলা হয়েছে যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এখন দুটি কথা শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে প্রথম অভিযোগটা আনা হচ্ছে ইরানের উপর। হ্যাঁ, ইরানের উপর অভিযোগ যে এই কাজটা ইরান করিয়েছে। আমেরিকার শীর্ষস্থানীয় যেসব নেতা আছেন তারা এই কথা বলছেন। অন্যদিকে দ্বিতীয় অভিযোগটি রাশিয়ার উপর, যে এ কাজ রাশিয়া করিয়েছে। কিন্তু আসল কথা হলো জানোয়ারটা নিজের সঠিক জায়গায় পৌঁছে গেছে। উম্মতের সমস্ত সাচ্চা, ইমানদার ও ন্যায়প্রিয় মুসলমানদের এবং পৃথিবীর সমস্ত সৎ, বিশ্বস্ত ও মানবিকতার হৃদয় ধারণকারী মানুষদের আমি মোবারকবাদ জানাই। আর এই রিপোর্টটি শেয়ার করতে ভুলবেন না। নিজে ভেবে দেখুন এই লিন্ডসে গ্রাহাম কতটা গুরুত্বপূর্ণ ছিল। নেতানিয়াহু এর জন্য পুরো একটা শোকবার্তা লিখেছে। নেতানিয়াহু পাঁচটা প্যারাগ্রাফ লিখেছে আর বলেছে যে সে ইসরায়েলের সবচেয়ে চমৎকার বন্ধু ছিল, সে আমাদের ঘনিষ্ঠ এবং সবচেয়ে দুর্দান্ত সঙ্গী ছিল, ইসরায়েলের ডান হাত ছিল। ভাই সাহেব মারা তো পড়ল শেষমেশ। ইসরায়েলের যাই হোক না কেন, খতম তো হলো। ওদিকে ইসরায়েলের যে সবচেয়ে নোংরা নেতা,
যে মানবতার শত্রু, যে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই যে কোনো ধর্মই হোক না কেন সবার বিরোধী সেই বেন গভীর। এ দেখুন পুরো একটা লেটার লিখে দুঃখ প্রকাশ করেছে। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও দুঃখ প্রকাশ করেছে। এ দেখুন, শুধু আল্লাহ যদি এটা করে দিতেন যে এই গ্রাহামের সাথে যা হয়েছে তেমন কিছু যদি ওই গোলাপী শুয়োরের সাথেও হয়ে যেত, আহ কতই না ভালো হতো। বাহ, ভেবেই শান্তি লাগছে, খোদার কসম। যাই হোক, দোয়া করবেন, আপনারাও লানত পাঠাতে থাকুন। এ হলো সে জানোয়ার, সম্ভবত এই ফ্রেমটা দেখে চিনতে পারছেন। এই দেখুন, এই সে জানোয়ার যে এই তো কিছুদিন আগে পর্যন্ত বলেছিল আমি মরার আগে পর্যন্ত ইসরায়েলের পাশে আছি। বুড়ো মরার আগ পর্যন্ত ইসরায়েলের সাথেই ছিল। ইসরায়েলের দালালি করতে করতেই চাচা কেটে পড়লেন। দেশের গাদ্দার, ইরানের গাদ্দার রেজা পাহলভি সবচেয়ে লম্বা লাইনগুলো লিখেছে। ইসরায়েল আর আমেরিকান নেতাদের চেয়েও বড় পুরো প্রবন্ধ লিখে দিয়েছে। তো রেজা পাহলভি দুঃখ প্রকাশ করেছে। তাহলে সেই সব মুসলমান যারা খামেনির বিরুদ্ধে কথা বলেছিল, ইরানের বিরুদ্ধে কথা বলছিল, আমি আশা করি যে আজ তাদের ঘরে শোক পালন করা হবে। আপনাদের ইমাম মারা গেছে, তো আপনারা এবার শোক পালন করুন। একটু এই ভিডিওটা দেখুন, ছোট্ট একটা ভিডিও। There are a lot of headlines out there that are, in my view, not accurate. President Trump's resolve is not the question. The question is, when we do an operation like this, should it be bigger or smaller? শুনলেন তো, এ তো কিছুদিন আগেও এ বলেছিল। আমার মনে হয় ইরানের সরকারেরও দিন ঘনিয়ে এসেছে, কিন্তু চাচা এটা জানতেন না যে আপনার নিজের দিন ঘনিয়ে এসেছে। এ তো শুধু ইরানের জন্যই হুমকি ছিল না, এ কিউবার বিরুদ্ধেও ডোনাল্ড ট্রাম্পের সামনে বিষ উপড়েছিল এবং বলেছিল আমার মনে হয় কিউবার দিন শেষ হয়ে এসেছে। অর্থাৎ কিউবাকে বলেছিল যে তোদের দিন শেষ হয়ে গেছে। আরে কিউবাকে বলার আগে নিজের দিনটা তো শুনে নিতে। ইসরায়েলের ভেতরে এই তো কিছুদিন আগে যে বিক্ষোভ বা সমাবেশ হচ্ছিল, অর্থাৎ জনাব খামেনির সমাবেশে যে পোস্টারগুলো লাগানো হয়েছিল তার মধ্যে একটা পোস্টার ছিল এটা, যেখানে ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করা লোকদের ছবি দেখানো হয়েছিল এবং এতে এই বুড়োটা ছবিও ছিল আর কপালে গুলির চিহ্ন দেয়া হয়েছিল যে এটা নিশানা বা টার্গেট। অনেক আমেরিকান নেতার নাম এই পোস্টারে ছিল। তো এই লিন্ডসে গ্রাহাম ওই পোস্টারটি শেয়ার করে লিখেছিলেন যে কমপক্ষে ওরা আমার ছবিটা তো ভালো ব্যবহার করেছে, ভালো ছবি ব্যবহার করেছে। কত আশ্চর্যের বিষয় যে ছবিতে গুলির চিহ্ন, অর্থাৎ তুমি নিশানায় আছো। এটা কর্মের ফল নাকি ভেতরে অন্য কোনো গরম ব্যাপার আছে তা আমি জানি না, কিন্তু মজার বিষয় হলো একে কাকতালীয় বলুন আর যাই বলুন, নিশানা তো ছিলই যে ভাই তুমি মরবে। এ তো মাত্র 4 দিন আগের ছবি এটা, যে তুমি নিশানায় আছো। তো ইরানের কি সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা চলছে নাকি? মানে হয় ইরান নিজে মেরে দিয়েছে আর না হয় আল্লাহ কবুল করে নিয়েছেন যে চলো এই পোস্টারটা আমার পছন্দ হয়েছে, এই কাজটা তো আপাতত করেই দিই। হ্যাঁ, আজরায়েল আছেন, চলুন একটা কাজ খতম করুন। আর দ্বিতীয় কথা হলো, গতকাল সুপ্রিম লিডার মুজতবা খামেনির বক্তব্য এসেছিল। মুজতবা খামেনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটা প্রধান কথা বলেছিলেন যেটার উপর আমি ফোকাসও করেছিলাম এবং আপনাদের মাথায় একটু ঢুকিয়ে দিচ্ছি। মুজতবা খামেনি বলেছিলেন আমরা আমাদের শহীদদের বদলা নেব, তাদের ভুলে যাব না, এবং দুনিয়া জুড়ে আমাদের যেসব সত্য সাথী আছেন, মানবতার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ আছেন, ন্যায়প্রিয় মানুষ আছেন, তারা নিজেদের নেতার, নিজেদের লিডারের রক্তের বদলা যে কোনো জায়গা থেকেই নেবেন। তো এখানে মুজতবা খামেনি এটা বললেন, আর ওদিকে পোস্টারে ওর কপালে, বুঝতে পারছেন তো? এরপর ইরানের মিডিয়া আনন্দের সাথে ঘোষণা করেছে যে কুত্তাটা জাহান্নামে চলে গেছে। بینندگان همیشه همراه شبکه خبر، سلام، وقتتون بخیر. لینستی گراهام سناتور ضد ایرانی به درک واصل شد. سناتور گراهام یکی از سرسخت‌ترین چهره‌های ضد ایرانی در کنگره آمریکا بود و بارها از عرض کنم به درک واصل شدن لیندسی گراهام، سناتور جنگ طلب و ضد ایرانی آمریکا رو ইরানি কর্মকর্তারা তার মৃত্যুর খবর শেয়ার করে লিখেছেন যে বড় খারাপ হলো। আমি তো চেয়েছিলাম মরার আগে জানুয়ারটা সোমবার দিন দেখুক যে তেলের দাম আরো কতটা বাড়ছে, তারপর মরুক। এর সাথেই আরো একটা জানোয়ার আছে। আহা, কি শান্তি, ইয়াল্লাহ। একে দেখুন, এ হলো আমির শেখ হামাদ। আপনারা বলবেন এ তো মোল্লা। আরে ভাই, সব মোল্লা কি এক নাকি? আমাদের মোল্লাদের মাঝেও এমন অনেক আছে যারা সত্যের বিরুদ্ধে, খামেনির বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, বুঝতে পারছেন? তারা নিজের আব্বার বিরুদ্ধে, নিজের আম্মার বিরুদ্ধেও, সব দিক থেকে শুধু বিরোধী আর বিরোধী, বুঝতে পারছেন? ভুল মানুষকে নিজেদের সবকিছু মানবে, তারপর বলবে ভাই আমাদের অমুককে বেজ্জত করে দিল, তাদের অপমান করে দিল। অথচ এই ধরনের মুসলমানদের শিয়া সুন্নি করার ব্যাপারে সবচেয়ে বেশি আগুন জ্বলে ওঠে যে ভাই এটা করতেই হবে। এখন এই যে লোকটাকে দেখছেন, ইনি প্রাক্তন আমির ছিলেন, আগের আমির ছিলেন, এরও মৃত্যু হয়েছে। এখন আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে এই কথাটা আমি কেন বললাম। ইনিও ইসরায়েলের বেশ ঘনিষ্ঠ ছিলেন, এমনকি ইনি কাতারের সেই আমির ছিলেন যিনি ইসরায়েলের সাথে সবার আগে নিজের সম্পর্ক ঠিক করেছিলেন।
এরই পরিশ্রমে কাতার ও ইসরায়েলের সম্পর্ক খুব চমৎকার হয়েছিল এবং কাতার ও ইসরায়েল কাছাকাছি এসেছিল। এখন আপনারা হয়তো বলবেন যে ভাই, ইরান তো দুঃখ প্রকাশ করেছে। এই দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রাক্তন আমিরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এবং লিখেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ভাই, আমার ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত, আমার এতে কোনো দুঃখ নেই। গাজার শিশুদের গণহত্যার উপর যার মুখ বন্ধ ছিল, আরো তো খুবই শক্তিশালী আর একটা শীর্ষস্থানীয় ক্ষমতা হওয়া সত্ত্বেও তোমরা যদি গাজার শিশুদের গণহত্যার প্রতিবাদ জানাতে না পারো, আর জানাবেই বা কেন? এখন তো বোঝা যাচ্ছে যে তোমরা ইসরায়েলের ঘনিষ্ঠ ছিলে এবং তোমরাই তো ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক করেছিলে। তো ইরানের দুঃখ হতে থাকলে হোক, আমার এতে কোনো দুঃখ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।